আমি শুরুতেই আমাদের রিয়েল হোমিওপ্যাথির এক ডাক্তারের একটা ঘটনা দিয়ে শুরু করি। আমার বগুড়ার এক ডাক্তার সাহেব, উনি রিয়েল হোমিওপ্যাথির চরম ভক্ত। ওনার স্ত্রী 6 মাসের গর্ভবতী মা, হঠাৎ করে ডায়রিয়া। তিনি এক এক করে 65টা ওষুধ চেঞ্জ করছেন, অর্থাৎ 65টা বোতলের মধ্যে পানি দিয়ে তাকে খাওয়াইছেন। ডায়রিয়া ভালো হয়নি। সেই মায়ের যার ভাইয়েরা, অর্থাৎ আমার বন্ধুর স্ত্রীর যারা ভাই বোন ছিলেন, তাকে ওই রুগীটাকে যে মেডিকেল হাসপাতালে নিয়ে গেছে। মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা হোমিওপ্যাথির 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। কারণ 1000 একটা ডায়রিয়ার রোগীকে 65টা ওষুধ পরিবর্তন হয়েছে, শক্তি মাত্রা ওষুধ। এই কথা শুনে তার পূর্বের এক স্যার ছিলেন, তিনি রেগে তাকে গাল দিয়ে রিয়েল হোমিওপ্যাথির 12টা বাজিয়ে দিয়ে তিনি তাকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা করলেন। ডায়রিয়া ভালো হচ্ছে না, ডায়রিয়াটা কিছুতেই ভালো হচ্ছে না। তখন তার পূর্বের এক ছাত্রকে জিজ্ঞাসা করেন, ছাত্র রিয়েল হোমিওপ্যাথিকে 12টা বাজিয়ে তাকে প্রথমে নার্স, পরে অন্য একটা ওষুধ দেন, তাতেও ডায়রিয়াটা ভালো হলো না। আমাকে ফোন দেওয়ার পর তাকে আমি বললাম যে দেখুন, সিএমটা আপনার ভালো করেনি, এই সিএমই যত গন্ডগোলের মালিক। আপনি রুগীকে এখন শরীর নাম 3 দিন, দেখুন আমাকে 15 মিনিট পরে যাবে, শরীর নাম 3 খাওয়ার পরে ডায়রিয়াটা ভালো হয়। কেন আমি শরীর নাম দিলাম, কেন 65টা বোতল তার পরিবর্তন করতে হলো, এই বিষয়টা আমি একটু পরে আসছি। আজকে আমি আমাদের নিত্য সঙ্গী কিছু রোগ, যে রোগগুলো রোগী নিয়ে আসে, আমাদেরকে সেই রোগগুলো দেখতে হয়, চিকিৎসা দিতে হয়, তেমন একটি রোগ নিয়ে আলোচনা, যৌন দুর্বলতা। এই দুর্বলতাটা আলোচনা এই জন্যই প্রয়োজন যে প্রতিবন্ধী শিশুর জন্মের জন্য এই দুর্বলতা অনেক সময় দায়ী হয়ে থাকে, বা প্রতিবন্ধী বাচ্চার জন্মদানের জন্য একটা বিশেষ ভূমিকা রাখে। আমার একটা উদাহরণ দিয়ে বলি আমি। আমার একটা বাচ্চা রোগী, ওর রিপোর্ট বাম হাতের ভিতরে হাড় নেই। পরীক্ষার রিপোর্ট, বাচ্চার বয়স 1 মাস, বাম হাত নড়ে না। রিপোর্ট করে দেখা গেছে, পরীক্ষা করে তার ভিতরে হাড় নেই। এই বাচ্চার হাত শুকিয়ে যাবে দিন দিন, অচল এই অবস্থা। যদি কেটে ফেলা যাবে, অথবা শুকিয়ে ছোট হয়ে যাবে। এই বাচ্চাটাকে নিয়ে আসলো, এর দেখে এর মূল কারণটা ছিল এই স্ত্রী কখনোই সুখী হতে পারেনি, অর্থাৎ এই মাটি কখনোই সুখী হয়নি। তিনি ভাবলেন, কেন আমার বিয়ে হলো, কি দরকার ছিল এই বিয়ে। এই তার রোগের ঘটনা ছিল। তাকে ওষুধ দেওয়ার পর সেই হাতটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তাহলে এই যে মানসিক বিষয়টা, এটা দুঃখ, এই দুঃখটাও কিন্তু আমাদের জানতে হবে যে আমরা রিয়েল হোমিওপ্যাথি দিচ্ছি, আসলে তার রোগের কারণটা কি। কারণটা কিন্তু আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। একটি মায়ের কাছে, একটা রোগীর কাছে বন্ধ হয়ে যেতে হয়, তবেই না এই কথাগুলো পাওয়া যায়। যতদূর রোগীগুলো আসে, আমরা তাকে কি চিকিৎসা দিব, কি ওষুধ দিয়ে শুরু করবো? লাইসিন দিয়ে, তারপরে সরিনাম, তারপরে সাইকেল, আপনি সারা জীবন দেন, ভালো হবে না। অথবা ভালো হবে, কিন্তু তার আগে আমরা কেন কাকে
চিকিৎসা লাইসিন দিয়ে শুরু করবো, সেই বিষয়টা কিন্তু আমাদের জানা প্রয়োজন। আমরা এই রোগীগুলোকে 4টা শ্রেণীতে ভাগ করতে পারি। প্রথমত 4টা শ্রেণীতে। এক, হরমোনের সমস্যার কারণে হয়, অর্থাৎ বংশগত ভাবে সেই রোগটি নিয়ে জন্ম নেয়। আবার কেউ কেউ সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি রোগ অর্জন করার পর, সেই রোগগুলো চিকিৎসা হওয়ার পর এই রোগটা হয়, এই সমস্যাগুলো তাদের দেখা দেয়। আবার কোন কোন রোগীর যৌন অপব্যবহার জনিত কারণেও এই সমস্যাটা দেখা যায়। অত্যাধিক সহবাস, অত্যাধিক হস্তমৈথুন ইত্যাদি কারণে এই সমস্যাটা, বা অত্যাধিক সন্দেশ। আবার কারো কারো শারীরিক দুর্বলতার কারণে হয়, অপুষ্টিজনিত কারণে হয়, ভয় থেকে হয়। এই রোগগুলোকে এই একটা শ্রেণীতে ভাগ করা যায়। তাহলে আমরা এই যে 4টা শ্রেণী পেলাম, যে রোগীর খাদ্যর জন্য, অপুষ্টিজনিত জন্য সমস্যা হয়েছে, সেই রোগীকে যদি আমি লাইসিন দিয়ে শুরু করি, ওর আরো বেশি দুর্বল হবে। আপনারা এটা নিজেরা পরীক্ষা করে দেখবেন। একটা সময় হয়তো অনেকেই জানেন যে সিএম দেওয়ার পর হারিয়ে গেছে, এরকম তারা ফিরে আসেনি। তাকে আমরা আবার 203, 01 খাওয়ানোর পরও তার স্বাভাবিক জীবনটা ফিরে আসেনি অনেকে। আমাদের এই শ্রেণী বিভক্ত করে নিতে হবে। আমরা যখন এই শ্রেণীতে বিভক্ত রোগীগুলো পাবো, যারা বংশ থেকে রোগ নিয়ে আসছে, তার চিকিৎসা শুরু হবে কোথায় থেকে? তার অবশ্যই বংশগত রোগ লক্ষণগুলো আমরা ধরবো। এই রোগী মায়ের পেটে অবস্থায় কি কি সমস্যা ছিল মায়ের, এই রোগীর জন্মের পর কতক্ষণ পর কান্না করছে, তার জীবনে কি কি রোগ হলো, বাবা মার কি কি রোগ ছিল, দাদা দাদের কি কি রোগ ছিল, এই সমস্ত বিষয় যখন আমি নিয়ে এর ওষুধ নির্বাচন করব। যারা সিফিলিস, গনোরিয়া অর্জন করার পর এই সমস্যাটা হয়েছে, তাদের চিকিৎসা কিভাবে? তাদের চিকিৎসাটা অবশ্যই সিফিলিস, গনোরিয়া চাপা পড়ার কারণে কিন্তু এটা হয়েছে। আমাদেরকে এমন চিকিৎসা দিতে হবে যাতে এই সিফিলিস, গনোরিয়াটা পুনরায় প্রকাশ পায়। আর এই সিফিলিস, গনোরিয়া যদি পুনরায় প্রকাশ না পায়, তাহলে এই রোগী কখনোই কোনোদিনই সুস্থ হবে না। তাহলে এই সিফিলিস, গনোরিয়া প্রকাশ করার বুদ্ধিটা কি? কিভাবে চিকিৎসা দিলে এদের এই সমস্যাটা তৈরি হবে, মানে ভালো হবে? তার সরাস সেক্টরে বললেন যে তুমি যদি এই এই রোগীগুলোতে শরীর মায়াজমের বাইরের কোনো ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করো, তাহলে তুমি আরোগ্যের আশা করতে পারো না। আরোগ্যের আশা করতে পারো না। তবে তুমি একটা আশা করতে পারো। কি আশা করতে পারো? এই ওষুধ দেওয়ার পরে তার মধ্যে শরীর মায়াজম প্রকট হবে। যদি কোনো কারণবশত তার মধ্যে শরীর মায়াজমের লক্ষণ না পাওয়া যায়, শরীর মায়াজমের বাইরের ওষুধ প্রয়োগ করার পরে তার মধ্যে শরীর মায়াজমটি প্রকট হবে, তখন তাকে তুমি শরীর মায়াজমের ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করো, তাহলে এর ভালো ফল পাওয়া যাবে। তাহলে আমরা যারা সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদি রোগ খাওয়ার পর যারা অসুস্থ হয়ে গেছেন, তাদের জন্য চিকিৎসাটা শুরু হবে অবশ্যই শরীর মায়াজম থেকে। সেটা লাইসিন হতে পারে, সরিনাম হতে পারে। তবে যেহেতু শরীর মায়াজমের অন্যতম শক্তিশালী ওষুধ লাইসিন, এই লাইসিন থেকেই এর গনোরিয়া স্রাবটা প্রকাশ পেতে পারে। যদি কোনো কারণবশত না পায়, দেখবেন সরিনাম, কার্বোভেজ এর মধ্যেই প্রকাশ পাবে। তাহলে আমরা এইটা প্রকাশ না হওয়া পর্যন্ত এই রোগী কখনোই সুস্থ হয় না। তাহলে আমরা এই রোগগুলো চিকিৎসা করার জন্য অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এর এই সঠিক জায়গায় সে পৌঁছতে না পারে। আবার যে সমস্ত রোগীগুলো যৌন
অপব্যবহার জনিত এই সমস্যাটা তৈরি হয়েছে, তাদের চিকিৎসা কিভাবে হবে? তাদের চিকিৎসায় অবশ্যই এই যে যারা অপব্যবহার করে, কারা অপব্যবহার করে, কারা এই অপব্যবহারটা করে? যাদের মাথার মধ্যে সর্বদাই এই চিন্তাটা বিদ্যমান থাকে। কে অপব্যবহার করে? অর্থাৎ যে সর্বদাই এই চিন্তাটা যার মাথার মধ্যে বিদ্যমান থাকে। কাদের মধ্যে এই বিদ্যমানটা থাকে? আমরা একটু ভাবনা করে নেই কাদের মধ্যে থাকে। আর এই যে এই রোগীগুলো অপব্যবহার জনিত যে রোগীগুলো, এর সেকেন্ড সাইকেল হবার আগে অবশ্যই আপনাকে কার্বোহাইড্রেট পর্যন্ত পৌঁছতে হবে। আর কাদের মধ্যে এই বিষয়টা চিন্তায় থাকে? কারণ হলো যারা শরীর মায়াজন, তাদের মধ্যে এই চিন্তাটা বেশি থাকে, যার ফলে আপনার শরীর মায়াজন ওষুধের চিকিৎসা শুরু করবেন, তারপরে আপনাকে সেই শরীর মায়াজনের কার্বোহাইড্রেট পর্যন্ত পৌঁছতে হবে। শুধুমাত্র একটি ওষুধ দিয়ে আপনার শরীর মায়াজন এখানে কমপ্লিট হবে না। তারপরে আসেন শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, খাদ্যের পুষ্টির অভাব, ভয় ইত্যাদি থেকে হয়। আমরা একটা রোগীর উদাহরণ দিয়ে বলি। বিয়ের রাত থেকে 5টি রাত সে বিছানায় শুয়েছে, যে ডান কাতের ছেলেটি শুয়েছে আর বাম কাত সে ফিরে আসেনি, সারা রাত ঘুম হয়নি, পা শরীর কিচ্ছু নাড়ে, এভাবেই তার রাতটি কেটে গেছে। পাশে স্ত্রী আছে, এটি তার মনে হয়নি, ভয়ে সারা রাত আর দিকে চেপেছে। এভাবে 5 দিন যাওয়ার পর তার স্ত্রী 5 দিন পরে তাকে কথা বলছে যে দেখো, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি ডাক্তার দেখাও, ডাক্তার না দেখে এভাবে চুপচাপ কতদিন চলবে? তুমি ডাক্তার দেখাও, আমি কাউকে কিচ্ছু বুঝতে দেব না। 5 দিন পর সে আসে, আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার কি সমস্যা? সে বললো যে এরকম। আমি তার দিকে তাকাইতেই পারি। তাই বললাম তোমাকে শুধু ওষুধ দেব না, তোমার স্ত্রীকেও নিয়ে আসতে হবে। আমি তার স্ত্রী আসলো, তাকে বললাম সে কেমন করে কাটালো। সে বললো যে দেখেন, সে আসে রুমের মধ্যে, সাথে সাথে শুয়ে পড়লো, শুয়ে পড়ার পর কি হলো, ডান কাতে যে শুলো, সে সারা রাত যে একটা পা হাত নাড়বে এটাও করেনি। আমি সারা রাত যখন থেকে দেখেছি যে হাত পা সে কোনো কিছু নাড়েনি, ওভাবেই থাকে। তবে আমি জানি সে ঘুমায়নি, ঘুম না এসে সে এভাবেই আছে। এভাবে তার 5টি রাত চলে যাওয়ার পর তার চিকিৎসা আমরা কি দেব? আপনার এই রোগীকে যারা আমরা বলি যে রিয়েল হোমিওপ্যাথি দিয়ে চিকিৎসা করবো, তারাকে আমাদেরকে কিন্তু জানতে হবে যে আসলে এই যে আমাদের মস্তিষ্কের যে মস্তিষ্কের যে কোষগুলো আছে, এগুলো নিউরন বলে। এই নিউরনের আসলে কোথায় কি কাজ? আমাদের মস্তিষ্ক, আমাদের কিছু নিউরন আছে যে নিউরন গুলো পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু নিউরন আছে যে নিউরন গুলো পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে সমস্ত পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই পরিবেশ, আমরা একটু কোন পরিবেশে বাস করতেছি? একটা শিশু সেভাবে কিন্তু গড়ে ওঠে, যে সেখানে বাজে কথা আলোচনা হয় সেখানে দেখবেন যে সব শিশুই বাজে কথা শিখছে, আর যেখানে বাজে কথা আলোচনা হয় না সেখানে বাজে কথা শেখে। যে পরিবার একটা শিশুকে মোবাইল দেওয়া হয়েছে, সে মোবাইল নেই, সে মোবাইলের মধ্যে ভক্ত হয়ে যাচ্ছে। আর যেখানে মোবাইল দেওয়া হয়নি সেখানে মোবাইল শিখছে না। তাহলে একটা পরিবেশের উপর কিন্তু নির্ভর করে। এই যে ছেলেটি অসুস্থ, এর কিন্তু টোটালি, আমি আমার চেম্বারে বসে বললাম দেখো তোমার স্ত্রীর সাথে একটা সালাম দাও তো, কেন আমার মনে হলো ও ভয় পাইছে। আমি বললাম তুমি ওকে একটা সালাম দাও। ও অনেক চেষ্টা করে ও সালাম দিতে পারবো না। আমি জোর করে সালাম দেওয়াতে বলার পরে সে হাতটি আগিয়ে দিল, হাতটি কাঁপতেছিল, হাতটি তার কাঁপতেছিল। তাহলে একে আমি কি ওষুধ দেবো? এই যে পরিবেশগত কারণে, আর মনের মধ্যে ভয়গত কারণে আর মস্তিষ্কের নিউরন গুলো জিরো থেমে গেছে,
যার ফলে ওর এই মনের মধ্যে জাগেনি, এটা ভয় থেকে ওষুধ রোগ ছিল। ওকে আমি নিয়ে গেলাম নদীর ধারে, বললাম চলো যাই, তিনজনে ঘুরতে যাই। নদীতে ঘুরলাম, নদীতে ঘুরতে যাই, কাছাকাছি হলো, বললাম এখন থেকে তার হাতটি ধরো, কোনো মানুষ নেই। তার হাত ধরলো, অনেক ঘোরাঘুরির পর তার মনের একটা সাহস হলো। আমি আবার চেম্বারে নিয়ে আসলাম, বললাম তুমি তার স্ত্রী কপালে একটি চুমু দাও। আমি অনেক দিক তাকিয়ে আছি, ও তাই করলো। ওর ওষুধ যদিও দেখলাম লাগবে না, কিছু খাইতাম, তবে আমি সেদিন একটা অবশ্য জেলসিয়ামের একটা ডোজ তাকে খাইয়ে দিয়েছিলাম, আর ওষুধ লাগেনি, ও স্বাভাবিক জীবনটা ফিরে পেয়েছে। আমরা কি একে ওষুধ দেব? একে যদি আমি সেই আমার ডায়রিয়া রোগীর মতো, আমার ওই বন্ধুর স্ত্রীর মতো যদি 65টা বোতল খাওয়াইতাম, আমরা যদি একবার চিন্তা করি, একটা ডায়রিয়া রোগীকে যদি আমি 65টা বোতল খাওয়াই, একটা বোতলের পানির বোতল কিনতে যদি 15 টাকাও লাগে, তাহলে কত টাকা লাগলো? এই 1000 টাকার পানির বোতল যদি কিনতে যায় একটা ডায়রিয়া রোগী, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ খাবে কখনো? এই জন্য আমরা প্রত্যেকটা রোগীদের কি ওষুধ লাগতে পারে, হ্যাঁ আমার 8টি ওষুধতেই হবে, হবে না আমি বলছি না, কিন্তু যারা রোগের একটা শ্রেণী ভাগ করে নিতে হবে। আসলে এই যে ট্যুর ডিজিজ, কোন রোগগুলোর জন্য, মানে ট্যুর মানে কি জার্নি, কোন রোগগুলো তো চলছে আর কোন রোগগুলো চলে না, সেটা কিন্তু আপনাদের বিবেচনায় নিতে হবে। এই যে ছেলেটি এর কিন্তু ডাইরেক্ট এর যে সমস্যা, এটা একটা ভয়ের থেকে ছিল। এক্ষেত্রে যদি আমরা এটা সাইকেল, একাধারে সাইকেল শেষ করে দিলাম, কবে ফিরতেও জানি না, কবে, কারণ ওর তো একটা রোগ না, এটা একটা রোগ ছিল না। যে রোগটি বংশানুক্রমে চলতে থাকে, তার জন্য আমরা আমাদের সাইকেল সিস্টেম আগাবো। কিন্তু হ্যাঁ, এই পর্যায়ে যারা পৌঁছেছেন, শামুক স্যার কিন্তু ওই পর্যায়ে পৌঁছে, তার কাছে কিন্তু তরুণ লোক আসে না। আমি লুৎফর ডাক্তারের কাছে এরকম তরুণ লোকগুলো আসে না। আমার চেম্বারে আমার 8টার ওষুধ বেশি নাই, কিন্তু আপনারা যারা যারা আমরা এখন পর্যন্ত ভালো জায়গায় পৌঁছিনি, পুরাতন রোগী আমরা পাচ্ছি না, তাদেরকে অন্তপক্ষে আমি বলবো যে আপনারা অন্তপক্ষে একটা রোগকে 4 শ্রেণীতে বিভক্ত, যে রোগ 4 ভাবে হয়। 1, বংশ থেকে; 2, দুর্ঘটনা থেকে; 3, নিজে অর্জন করা যায়; 4, কৃত্রিম ভাবে হয়। কেউ বিষ খেলো। তো এই রোগগুলো আমরা একটু ছেড়ে বিনাশ করে নিই, অন্তপক্ষে আমার ওই বন্ধুর মতো 65 বোতল ডায়েরিতে খাওয়া, বাচ্চা নষ্ট হওয়ার ক্রম, তাকে এত ওষুধ দেওয়ার পর কেন আমি শরীর নামে গেলাম? এই কারণে, যদি কোন রোগী জীবনের শক্তি বিনামে স্টেজে চলে, তখন তার জন্য আপনি ক্লাসিক্যাল বলেন, মাইন্ড বলেন, রিয়েল বলেন, সব দিক থেকে একটাই ওষুধ, শরীরনাম। কিন্তু এই শরীরনামটা অবশ্যই তার জীবন শক্তি বিবেচনা করে প্রয়োগ করতে হবে। আমরা যদি ছেম দেই বারবার, তাহলে ভালো হবে না, কারণ এই ছেম দেওয়ার মতো স্যার সম্ভবত 100, সূত্রটা আমার মনে নেই এখন, স্যার বললেন যে তোমার উচ্চ শক্তি রোগ অনেক সময় অনেক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। উচ্চ শক্তি আপনি কখন প্রয়োগ করবো আর কখন প্রয়োগ করবো না, এইটা কিন্তু আমাদেরকে অবশ্যই বিবেচনা দিতে হবে। এই ডায়রিয়া রোগীকে তখন আমার বন্ধুটা বললো, দেখেন এই শরীরনাম তো অনেকবার খাওয়াইছি, খাওয়ান না, সমস্যা নেই, 3 দেন, 15 মিনিট পর পর, 5 মিনিট পর পর, আপনি 1 ঘন্টার মধ্যে আমার রেজাল্ট জানাবেন সুস্থ কিনা, বাসায় নিয়ে আসা যায় কিনা। সত্যি আল্লাহর বিশেষ অশেষ রহমত, সেদিন তাকে 1 ঘন্টার প্রয়োজন হয়নি, 1 ঘন্টার আগে বাসায় ফিরে আনার জন্য উপযোগী হয়েছেন, তার জায়গা ছিল না। তা আমরা অবশ্যই একটা রোগীদের বিবেচনা করব, কখন কাকে কত পাওয়ার, কত শক্তি ওষুধ দিয়ে চিকিৎসাটা শুরু, আর অবশ্যই শ্রেণী বিন্যাস করবো। একটা রোগের অবশ্যই
আমরা শ্রেণী বিশেষ করে নেব। যারা নতুন আছে, যারা যারা অনেক পুরাতন, যাদের ক্রনিক রোগী আসে, তাদের কিন্তু ক্রনিক ভাবে তাদের কাছে কিন্তু এটা সমস্যা না, কারণ তারা ক্রনিক রোগী পাচ্ছেন, ক্রনিক চিকিৎসাই হচ্ছে। কিন্তু যারা এই তরুণ রোগী পাবেন তাদের জন্য কিন্তু একটা সমস্যা। তাহলে এই যে শারীরিক দুর্বলতা, যে অপুষ্টিতে আছে, যে মানুষকে অপুষ্টি জনিত কারণে সমস্যা তৈরি হয়েছে, তাকে পুষ্টির ব্যবস্থা দিতে হবে। আপনি যত ওষুধ দিন ভালো হবে না। ওষুধ দিন, অসংখ্য ওষুধ দিন, রিয়েল মানবে মানে পরিবেশ মানবে না, অবশ্যই পরিবেশ মানতে হবে। কারণ পরিবেশের কারণে মস্তিষ্কের নিউরন পরিবর্তন হয়। তাহলে অবশ্যই আমাদেরকে পরিবেশ মানতে হবে। যে পুষ্টির অভাবে হয়েছে, কি ছিল, একটা মানুষ জন্মগত ভাবে পুষ্টির অভাব হোক না কেন, জন্মগত, তাকে আপনার পুষ্টির ব্যবস্থা না দেওয়া পর্যন্ত এই রোগী কখনোই সুস্থ হবে না। আমি আরেকটা উদাহরণ দিই। একটা জমিতে ফসল ফলাইতে গেলে কি কি লাগে? জমি ভালো মানের জমি হতে হয়, ভালো ফসল পেতে গেলে ভালো মানের জমি হতে হয়। ভালো মাটিতে ধান লাগিয়ে পানি সার দিলে হবে না, কিন্তু এই জন্য একটা ভালো জমির প্রয়োজন। শুধু ভালো জমি হলো, ভালো বীজ লাগালাম, কিন্তু আমি তাকে কখনোই রাসায়নিক সার, পানি ইত্যাদি ব্যবহার করলাম না, সেখানেও ভালো ফসল হওয়া সম্ভব না। ভালো জমি, রাসায়নিক সার, ভালো বীজ, পানি আমি সব দিলাম, কিন্তু কখনোই নিড়ানি মতো যত্নটা আমরা করলাম না, তাহলেও কিন্তু ভালো ফসল সম্ভব না। একটি ভালো ফসল পেতে গেলে, ভালো জমিতে ভালো ফসল পেতে গেলে অবশ্যই আমার রাসায়নিক সারের যেমন প্রয়োজন, তেমনি জমির যত্নের প্রয়োজন, তেমনি জমির খাদ্যের প্রয়োজন। এই সমস্ত কিছু যদি আমরা দিতে পারি তাহলে জমিতে কিন্তু একটা ভালো ফসল হওয়া সম্ভব। তদ্রূপ একটা মানুষের ভালো, তার এই যে দুর্বলতা, এটা কাটিয়ে দেওয়া সম্ভব কখন? তাহলে ওই মানুষটিকে আগে ভালো জমিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ ওই জমিতে ভালো পাউশ, আমরা যেটাকে বলি, ভালো জিনিস ফেলতে হবে, গোবর, এরকম কিছু। তাহলে এই মানুষটির খাদ্য দিতে হবে, খাদ্যের পরিবর্তন করতে হবে। এই মানুষটি যদি প্যাট করে খেতে থাকে, তাহলে একে কখনোই কোনো ওষুধ দিয়ে সম্ভব সুস্থ করা সম্ভব হবে না। একে এই রোগীটাকে খাবারটা বলতে হবে যে আপনি কখনোই পেট ভরে খাবেন না, খাবারটা অবশ্যই সবসময়ের জন্য খালি কম খাবেন, ক্ষুধা রেখে খাবেন, আবার কখনোই যেন তার পেটটা একবারে খালি না। এই রোগীর জন্য পুষ্টিকর কিছু খাবার, খেজুর, ছোলা বুট, সকাল বিকাল দুটা ডিম, দুধ, সালাদ দিবেন বেশি, সালাদ বেশি দিতে হবে, সে যেন সালাদ বেশি খায়, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাবে, প্রতিদিন অন্তপক্ষে একটা কলা খাবে। কিন্তু এই খাবারগুলো অবশ্যই সে বেশি বেশি চিবিয়ে চিবিয়ে খাবে, কারণ এই খাবারগুলো যদি কম চিবিয়ে খায়, মুখের মধ্যে এমন করে খেতে হবে তাকে মুখের মধ্যে যেন পেস্ট তৈরি হয়, কারণ এই মানুষটির শরীর দুর্বল, এই খাদ্য হজম করতেই তার শক্তিগুলো নিঃশেষ হয়ে যায়, যার ফলে তারা স্বাভাবিক জীবন পায় না। এই জন্য এই রোগীগুলোকে অবশ্যই আমরা খাদ্যের যে খাবারগুলো দেবো তাকে যেন অবশ্যই আমরা এই খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খাই, বেশি করে খাই, খাবারটা যেন মুখের মধ্যে পেস্ট তৈরি হয়। তাহলে আমরা তাকে প্রতিদিন অন্তপক্ষে খেজুর, 4-5টা খেজুর, কলা, ছালা, ডিম, দুধ, মধু, এই খাবারগুলো আমরা কিন্তু দেব। তাহলে হবে এই মানুষটি দ্রুত গতিতে দেওয়া হবে। এখন আমি কিন্তু আরেকটি কথা বলছি, জমিতে নিড়ানি দিতে হয়। যে মানুষগুলো 7 দিনের বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না হবে, যারা 8 দিন পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যারা 15 দিন হয়, 40 দিন পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এরা এরা অবশ্যই দুর্বলতায় ভোগে। অর্থাৎ জমিতে ভালো নিড়ানি না হলে কখনোই ফসল ভালো হয় না। তেমনি এই রোগীগুলোকে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে না বলেন, প্রতি 7 দিনে যদি সে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, তাহলে কখনোই সে সুস্থ স্বাভাবিক ফিরে পাবে না। এই জন্য এই রোগীগুলোকে সুস্থ করতে হলে অবশ্যই আমাকে তার দিকে লক্ষ্য করতে হবে
যে সে যেন স্বাভাবিক জীবন ফিরে পেতে এই পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রতি 7 দিনে যেন অন্তত পরিষ্কার হয়। কারণ 7 দিনে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তাহলে সে কখনোই এই অবস্থাটা ফিরে পাবে। তাহলে এই রোগীগুলোকেও আমরা চিকিৎসার শুরুতে কিন্তু তাকে প্রত্যেকটা দুর্বল রোগীকে আমরা চিকিৎসা দেওয়ার সময় তাহলে এই উপদেশগুলো অন্তর্ভুক্ত দিব যে আপনার 7 দিনে পরিচ্ছন্ন হন, খাদ্যটা অবশ্যই খাবেন কিন্তু খাদ্য যেন কখনোই পেট ভরে না খায়। আর খাদ্য জীবন্ত খাবার শরীরের কোষগুলোকে সজীব রাখে, মৃত্যু খাবার জীবনের কোষগুলোকে মৃত্যু করে দেয়, আর অর্ধমৃত্যু খাবার জীবনের কোষকে মৃত্যু এবং জীবন মানে মাঝামাঝি রাখে, অর্থাৎ কোষকে ঠিক রাখে। কিন্তু এই জন্য বেশি করে জীবন্ত খাবার খেতে হবে। এরা যদি জীবন্ত খাবার বেশি না খায় এই রোগগুলো, তাহলে আমরা কিন্তু কখনোই ভালো একটা রেজাল্ট পাচ্ছি না, পেতে পারি না। যার ফলে হোমিওপ্যাথি বা বিভিন্ন প্যাথি এই জায়গায় চিকিৎসায় আমরা সফলতায় কিন্তু বেশি পারঙ্গম হচ্ছে না। কারণ হলো যে একটা মানুষের শরীরের কোষগুলোকে সজীব রাখতে হয়, আর কোষগুলোকে সজীব রাখতে পারে জীবন্ত খাবার। এই জীবন্ত খাবার অবশ্যই তাকে প্রতিদিন বেশি বেশি মানে এই রোগীগুলোকে প্রতিদিন অন্তপক্ষে যে ছালাদ তাকে খেতেই হবে, আর ভিটামিন সি তাকে দিতে হবে। আমরা অনেক সময় মনে করি যে টক খেলে ক্ষতি হবে না, টক খেলে ক্ষতি হবে না। যখন যে ফল নামবে সেই ফলটা সে বেশি বেশি খাবে। আমরা না চামড়া খাবে, প্রতিদিন খাবে একটা করে, কাঁঠাল লাগছে কাঁঠাল খাবে, পেয়ারা লাগছে পেয়ারা খাবে, কামরাঙ্গা নামছে কামরাঙ্গা খাবে, জলপাই আছে জলপাই খাবে। এই ভিটামিন সি, আমলকি আছে আমলকি খাবে, প্রত্যেকটা ফলই সে খাবে। কারণ ফল মানুষের কোষগুলোকে সজীব রাখে। আমাদের দেশের ফলই স্যার একটু ডিস্টার্ব, স্যার আপনার এই কথার রুমে প্রতিধ্বনি হচ্ছে মনে হয়, তার কারণে কথাটা মানে ভালো ক্লিয়ার আসতেছেন, একটু প্লিজ। হ্যাঁ, আমি একটা রুমের ভিতর তো হয়তো প্রতিধ্বনি হচ্ছে। আচ্ছা আমার একটা আচ্ছা আপনি একদিন গেলে এটা থাকবে না। তাহলে এই যে সমস্যাটা, আমরা কিন্তু এখানে এই রোগীগুলোকে এই খাদ্য চেঞ্জ করতে হবে তাকে, মানে জীবন্ত খাবার বেশি দেব, প্রতি সপ্তাহে পরিষ্কার পরিচ্ছন্ন দেব, পাশাপাশি খেজুরের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকার কারণে তার এনার্জি থাকার কারণে এই মানুষগুলোকে খেজুর এই খাবারগুলো দিন, দেখবেন যে আপনার ফলাফলটা অনেক ভালো পেয়েছেন। হ্যাঁ, যারা হরমোন জনিত সমস্যার কারণে হয় তাদের তো অবশ্যই আপনার জেনেটিক লক্ষণগুলো নেবেন, তার বাবা মার কি রোগ ছিল তার সেই রোগগুলো নিয়েই কিন্তু চিকিৎসা দিতে হবে। যদি আমরা এই বিষয়গুলোর একটা সমন্বয় করতে পারি তাহলে দেখবেন যে এই রোগগুলো অতি দ্রুত গতিতে আরোগ্য হয়েছে। কারণ মানুষ, আমরা যেভাবে চিকিৎসা দেই না কেন, মানুষ চায় আরোগ্য। আমি রিয়েল হোমিওপ্যাথি দেই, ক্লাসিক্যাল দেই, মাইন্ড দেই, কিছু মানুষ চায় একটা মানুষ সুস্থ হওয়া, কিছু মানুষ চায় রোগ সুস্থ হওয়া। তার এই সমস্যাটার সমাধান চায়, সে মিথ্যা কথা থেকে বেরিয়ে আসবে এটা সে চাচ্ছে না এখানে। সে কারণ হ্যানিম্যান স্যার কিন্তু যাদের চিকিৎসা দিয়েছেন মানে ওষুধ পরীক্ষা করছেন কাদের উপর, যারা মিথ্যা কথা বলছে তাদের কিন্তু অসুস্থ ধরে তাদের উপর ওষুধ পরীক্ষা করেননি, পরীক্ষা করছেন কাদের উপরে, যারা সত্যবাদী। হ্যাঁ, এই রোগীটা আসেনি আমার কাছ থেকে মিথ্যা কথা বলা বন্ধ হোক সেই রকম ওষুধ খেতে, এই রোগীটা এসেছে তার এই সমস্যাটা সমাধান করতে। তাহলে আমাকে এই সমস্যার সমাধান করতে হবে দ্রুত গতিতে। আমরা তখনই দ্রুত গতি করতে পারবো যদি এই তিনের সমন্বয় ঘটাতে পারি। তার ভিতরে খাদ্য অর্থাৎ পুষ্টির ঘাটতি পূরণ করতে পারি, তার মধ্যে যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসতে পারি, তার পাশাপাশি আমরা যদি ওষুধ প্রয়োগ করি তাহলে কিন্তু এই রোগীটা দ্রুত গতিতে আরোগ্য হবে। তবে অবশ্যই একজন চিকিৎসক হিসাবে তার বন্ধু হয়ে যেতে হবে। যদি ভয় থেকে রোগ হয় তাহলে ভয়টা কাটিয়ে দিতে হবে। যদি আমি সেদিন ওই ছেলেটাকে কাটিয়ে না দিতে পারতাম তাহলে হয়তো
যেখানেই যাক, হয়তো কেউ লাইকো, কেউ অ্যাটাসকাস, কেউ অ্যাভাইনা সেটাপা, আমরা হয়তো লাইসিন, কার্বোফেজ, কার্বোএনাবেলিস এরকম ওষুধ দিতেই থাকতাম, ও কখনোই সুস্থ হতো না যদি তার ভয়টা আমি কাটিয়ে না দিতে পারতাম। এই জন্য আমরা অবশ্যই বন্ধু হব, তার সমস্যাটা কোথায় সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাই ওষুধটা অবশ্যই যেন সিমিলিমাম হয়, সিমিলার যেন না হয়, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সফলতা আসবে। আজকে এটুকুই, ধন্যবাদ সকলকে। আমি আমার বাসা পরিবর্তন হওয়ার কারণে, কারণ আমি আমি যেখানে চেম্বার করি সেখান থেকে 30 কিলোমিটার দূরে আমি বাসা নিয়েছি, সেখানে থাকতে হচ্ছে। যেহেতু স্যার দুবাই আছেন, স্যার বিদেশের সমস্যাটা হয়তো কেমন জানি না, তবে আমাদের এই 30 কিলো কিন্তু অনেক ধকলের বিষয়। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।